5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। বক্তব্যে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সবাইকে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। এর আগে সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন তিনি। পরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি সবসময় দেশের মানুষের স্বার্থে কাজ করে। এর আগে সকালে আকাশপথে সস্ত্রীক পর্যটন নগরীতে আসেন প্রধানমন্ত্রী। শুরুতে প্রায় 50 বছর আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলিখাল পুনর্খনন কাজ উদ্বোধন করেন তিনি। এরপর পাশেই পথসভায় যোগ দেন সরকার প্রধান। বলেন, 7টি পণ্যের কর বাতিল করায় অন্যবারের মতো এবার বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। পেছনে বিস্তৃত ফসলি জমি, আর এই ফসলি জমির মালিক কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারের এই পাতুলি খাল খনন করেছিলেন। 50 বছর পর তারই ছেলে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আজ এই পাতুলি খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন। তিনি বললেন, সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি তারা বাস্তবায়ন করতে চান। একই সঙ্গে জনগণের মুখে হাসি ফুটিয়ে সুবিধাভোগী হিসাবে প্রত্যেকটি মানুষকে সরকারের উন্নয়ন এবং পদক্ষেপে সামিল করতে চান তারা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদলের সদস্য মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কক্সবাজার। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে অভিযোগ করে প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন 11 দলের শীর্ষ নেতারা। এ সময় পুশিন সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তারা। কানায় কানায় পূর্ণ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান মঞ্চে উঠে হাজারো নেতাকর্মীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিরোধীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দাবিতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দেন অন্যান্য শরিক দলের নেতারাও। পুশিন চেষ্টা সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। জি হুজুর করে সরকার চলে না, আর আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দেবে, এটাও ঠিক না। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই। বিজেপি বাহিনীকে বলবো, বাংলার মানুষ তোমাদের সাথে আছে। বীর বিক্রমে আমার বাংলার প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে তোমরা রক্ষা করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হয় অসন্তোষ প্রকাশ করেন জোটের শীর্ষ 2 নেতা। অভিযোগ করেন, জনরাই না মেনে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে। এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে, সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না। আপনারাই বাধ্য করেছেন। সংসদে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন। 20 জুন খুলনায় পরবর্তী বিভাগীয় সমাবেশ করবে 11 দল। আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে গত 17 বছরে কৃষি উন্নয়নে কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। এ সময় ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী এজএডএম জাহিদ হোসেন জানান, আগামী অর্থবছরে 40,20,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবে সরকার। সামনে 1 জুলাই থেকে প্রায় 40,20,000 মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। অন্যদিকে কৃষক কার্ড, সেটাও কিন্তু জুলাই থেকে আবার ব্যাপক আকারে শুরু হবে। এই যে একটা ব্যুরোক্রেটিক সমস্ত ঘটনা তৈরি করা হয়েছে গত 15-16 বছরে, এগুলো বাংলাদেশের মূল জায়গাটাকে আপনার বিনষ্ট করে দিয়েছে। আমরা এগুলো পরিবর্তন করতে চাই। আমাদের নেতা, আমাদের তারেক রহমান সাহেব, তিনি কাজে হাত দিয়েছেন। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন। বিশ্বকাপ উন্মাদনার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাব তার কাছে। তুর্য, ব্রাজিল এবং মরক্কোর খেলা শুরু হবে আর রাত 4টার সময়, কিন্তু এরই মধ্যে কিন্তু ব্রাজিল সমর্থকরা পুরো টিএসসি প্রান্তর আসলে মাতিয়ে রেখেছে। এই মুহূর্তে সুইজারল্যান্ড এবং কাতারের খেলা চলছে, কিন্তু তারপরও পুরো টিএসসি প্রান্তর ব্রাজিল ব্রাজিল স্লোগানে এক ধরনের মুখরিত অবস্থায় রয়েছে। প্রত্যেক ব্রাজিল সমর্থকরাই আশা জাগিয়ে আছেন যে এবারের হেক্সা মিশন আসলে তাদের হবে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ট্রফি নিয়ে ব্রাজিল ফেরত আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিরাট বড় একটি পতাকা মিছিল কিন্তু টিএসসির মধ্যে দিয়ে গিয়েছে। পুরান ঢাকা এবং ঢাকার বিভিন্ন প্রান্তর থেকে কিন্তু তারা আসলে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচন্ড উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে এখনো আছে। 4টায় খেলা শুরু হবে, তার আগে থেকে 11টার মধ্যে থেকেই কিন্তু তারা উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু এখনো তারা তাদের উৎসাহ দেখাচ্ছে। সবারই দাবি যে যেন তারা এর মধ্যে থেকেই বিশ্বকাপের সৌন্দর্য উত্তেজনা যেন তারা দেখাতে পারেন। শুধুমাত্র ব্রাজিল ফ্যানরা কিন্তু নয়, এছাড়াও কিন্তু আর্জেন্টাইন ফ্যানরাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। এক ধরনের বাক বিতণ্ডার মধ্যে দিয়ে কিন্তু টিএসসি বর্তমানে রয়েছে। 3 পিস এবং 7 আপ, এই দুটি স্লোগানের মধ্যে দিয়ে তাদের মধ্যে কিন্তু বাকযুদ্ধ চলছে। যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছেন তারা কিন্তু সবাই আজ বিশ্বকাপে মরক্কোর সাপোর্ট দিবেন বলেছেন। তারা প্রত্যাশা নিয়ে বসে আছেন ব্রাজিলের দুর্ভাগ্য যেন তারা আবার দেখতে পারেন। এবং একই সাথে ব্রাজিলের যে সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু বেশ উৎসাহের মধ্যে রয়েছেন। আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা জমজমাট ভাবে কিন্তু বর্তমান টিএসসি প্রাঙ্গণ মুখরিত হয়ে আছে। এছাড়াও যখন পতাকা মিছিল শুরু হচ্ছিল তখন কিন্তু তারা বলেছিলেন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তর থেকে আজ টিএসসিতে তারা খেলা দেখতে আসবে এবং তার মধ্যে থেকেই কিন্তু 4টার খেলা শুরু হলেও তার কিছুক্ষণ আগে থেকেই কিন্তু তাদের যে উত্তেজনা, খেলা সম্পর্কিত যে উত্তেজনা তা কিন্তু ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, এই স্থানে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা বন্ধু বান্ধব, তারা পরিবারের সদস্যরা বিভিন্নরা মিলে কিন্তু আসলে তারা খেলা দেখতে এসেছে এবং তাদের মধ্যে কিন্তু যে বাঘ বিতণ্ডা, ব্রাজিল এবং আর্জেন্টাইনদের প্রতি যে বাঘ বিতণ্ডা তা কিন্তু এখনো চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, পুরো টিএসসি প্রাঙ্গণ জুড়ে বিশ্বকাপের যে উন্মাদনা তা কিন্তু ছড়িয়ে পড়ছে। খেলা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু তার ছায়া, তার উত্তেজনা কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেই টের পাচ্ছি। সময় টিভির টেলিভিশনের পর্দায় কিন্তু আপনারা সরাসরি খেলাটা দেখতে পারবেন। সরাসরি সম্প্রচারিত হচ্ছে সময় টিভির টেলিভিশনে এবং সময় টিভির অন্যান্য বিশ্বকাপ এবং খেলা সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে সময় টিভির ফেসবুক এবং ইউটিউবের পর্দায় সংযুক্ত থাকতে পারেন। দর্শক, এই ছিল কিন্তু টিএসসি থেকে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। এই উদ্দীপনা কিন্তু চলতেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আদনান তুর্য। বিশ্বকাপের যে খেলাটি অনুষ্ঠিত হবে ভোর 4টায় ব্রাজিল এবং মরক্কোর মধ্যে, সে বিষয়েই দর্শকরা আসলে অপেক্ষা করছেন সেই খেলাটি দেখার জন্য। যদিও একটি খেলা হচ্ছে এবং খেলা হচ্ছে আমেরিকাতে, আমরা একটু যেখানে খেলা হচ্ছে সেখানে যেতে চাই। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও মরক্কো। 5 বাজারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছে না অ্যাটলাস লায়ন্স। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ ও এস এম ইকবাল। ম্যাচের
আগে আমরা আসলে তাদের কাছ থেকে একটু জানতে চাই ম্যাচ প্রিভিউ সম্পর্কে। পরে আসলে সময় বাকি রয়েছে, এখনো প্রায় যদি বলি প্রায় 3 ঘন্টার মতো সময় বাকি রয়েছে। এরপর মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল, তাদের বিপক্ষে মরক্কো। ব্রাজিল দলের তো অনেক সমর্থক আছে, আমরা দেখছি তারা আসছেন, তারা তাদের দল নিয়ে উন্মাদনা শুরু করে দিয়েছেন। তবে একটা বিষয় কিন্তু ব্যতিক্রম, আমরা কিন্তু দেখছিলাম যে প্রচুর মরক্কোর ফ্যান কিন্তু এসেছে, প্রচুর মরক্কোর ফ্যান এসেছে কিন্তু এখানে, এবং মরক্কোর ফ্যানরাও কিন্তু ব্রাজিল ফ্যানদের সঙ্গে টেক্কা দিচ্ছে খুব ভালো মতো। আমার সঙ্গে ইকবাল এটা তো নিশ্চয়ই মানে ফুটবলের জন্য একটা ভালো একটা দিক যে এতদিন আমরা দেখতাম যে অনেক দলের সমর্থক সংখ্যা কম হতো, তবে এবার ব্যতিক্রম আমরা মরক্কোর ফ্যান কিন্তু দেখছি। এক্স্যাক্টলি, আপনার লাস্ট কাতার ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে কিনা, যখন মরক্কো প্রথমবার আফ্রিকার দেশ হিসেবে প্রথমবার সেমিফাইনাল নিশ্চিত করলো, হঠাৎ করে মরক্কো সরকার কিন্তু তাদের বিমান মোটামুটি ফ্রি করে দিয়েছিল, লোকের একটা মানুষকে যাও তোমরা খেলা দেখে আসো। ওই যে মরক্কানদের যে একটা ঢল, ফুটবলের যে ওদের একটা চেঞ্জ, সেটা তাদের ওয়ার্ল্ড কাপেই তৈরি করে দিয়েছিল, এবং এটা গিয়ে আছে এটার প্রভাবটা আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি এবার এই ইউএসএ বিশ্বকাপ। এবং প্রথম ম্যাচ ফার্স্ট টাইম তারা হচ্ছে ব্রাজিলের মতো একটা জায়ান্টের এগেইনস্টে মাঠে নামছে, কিন্তু তারা পাত্তা দিচ্ছে না, তারা কিন্তু চোখের চোখ রেখে লড়াই করার যে মানুষ, যে 5 বারের চ্যাম্পিয়নের যে একটা নামের ভার রয়েছে, সেই ভারকে তারা ভয় পাচ্ছে, কারণ তারা কিন্তু নিজেদের মাঠ, নিজেদের পারফরমেন্সের উপর কিন্তু তারা ভরসা রাখছে। তো আর একটা মজার বিষয় কিন্তু অনেকে বলছে, যেমন আমার সহকর্মী ইকবাল কিছুক্ষণ আগে কিন্তু বলছিলেন যে ব্রাজিলকে হারিয়ে দিতে পারে মরক্কো। তবে আবার এই একই কথা কিন্তু আমি কিছু ব্রাজিলিয়ান ফ্যানকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের আসলে হারের ভয় আছে কিনা, তারা আসলে হারের ভয় করছে না। তবে অনেক ব্রাজিল ফ্যান কিন্তু আমার সঙ্গে যাদের কথা হয়েছে, বাংলাদেশের অনেক ব্রাজিল ফ্যান এখানে রয়েছে, কিন্তু যারা বাংলাদেশি নিয়োগকে প্রচুর বাংলাদেশি রয়েছে, তারা কিন্তু বলছে যে গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ছেড়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, যদি তারা হেরেও যায় তারা দলের প্রতি সমর্থন এতটুকু কমাবে না। তারা বলছেন যে আসলে যদি ব্রাজিল হেরে যায়, আর্জেন্টিনা যদি এক ম্যাচ হেরে ওয়ার্ল্ড কাপ জিততে পারে, তারা এটা পারবে। আপনার এক্স্যাক্টলি সাজিদ, এখানে আমি হচ্ছে আপনার সাথে একটু অ্যাপ্রিশিয়েট করতে চাই, কারণ আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ হয়েছিল লুসাইলে, সৌদি আরবের এগেইনস্টে, ওইখানেই ফাইনাল ভেন্যু হয়েছিল, এবং ব্রাজিল তাদের ফার্স্ট ম্যাচ খেলতে নামছে মেটলাইফে, এবং এটাই কিন্তু ফাইনাল ভেন্যু। আনফরচুনেটলি প্রথম ম্যাচে ব্রাজিল যদি মরক্কোর সাথে হেরে যায়, হলো শেষ মুহূর্তে কে জানে যে হচ্ছে ব্রাজিল তাদের যে অনেক 20 বছর ধরে বলছে হেক্সা, এবার কিন্তু হেক্সা অবসান করতে পারে। তারা কিন্তু মজার কথা বলে রেখেছে যে আপনি বলছেন মরক্কো ফ্যানদের, আমরা যখন স্পেশালি আমি একটু আগে এই জিনিসটা ফেস করেছি, আমি ব্রাজিলের জার্সি তারা ভেবেছে যে আমরা ব্রাজিল থেকে এসেছি বা ব্রাজিলকে সাপোর্ট করছি, পরে অবশ্য তাদের হয়েছে যে ব্রাজিল বড় দল, আমরা আজকের ম্যাচটা পরের ম্যাচটা শুরু করে আর্জেন্টিনা, ইনফ্যাক্ট আমরা মরক্কো হচ্ছে তার সাথে কথা বলছি। এক্স্যাক্টলি, আসলে আরও একটা বিষয় যেটা আমরা বলতে চাচ্ছি যে আপনি এটা আজকে ফেস করেছেন, এটা কিন্তু আমি গতকালকে প্রেস সেন্টারে ফেস করেছি। আমি দেড়শোতেই ছিলাম এবং তখন আমি বড় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েছি, তারা কিন্তু কথা আমরা জানি যে ব্রাজিল খেলে এবং মরক্কো এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিল বয়সের একটা গড় করি, সেই গড়ে কিন্তু সবচেয়ে ইয়াং এবং সবচেয়ে বয়স্ক ফুটবলার কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মরক্কোর ব্রাজিলের একটা মাথা ব্যথার কারণ হতে পারে। ব্রাজিলের মাথা ব্যথার কারণ বলতে কি, কার্লো আনচেলত্তি লাস্ট যে ফরমেশন গুলো দেখেছি, ব্রাজিলও কিন্তু ওই সেম ফরমেশনে যাবে। আমরা জানি যে ব্রাজিলের মাথা ব্যথার কারণ হতে পারে, ব্রাজিলের মাথা ব্যথার কারণ বলতে কি, কার্লো আনচেলত্তি লাস্ট যে ফরমেশন গুলো দেখেছি, ব্রাজিলও কিন্তু ওই সেম ফরমেশনে যাবে। আমরা জানি যে ব্রাজিলের দুই উইঙ্গার রয়েছে, লেফটে হচ্ছে ভিডিও রয়েছে, রিয়াল মাদ্রিদের পরীক্ষিত দুর্দান্ত একজন মিডফিল্ডার, রাইট উইংয়ে যেমন হচ্ছে রাফিনিয়া বার্সেলোনাতে, তার এই এবং হচ্ছে কার্লো আনচেলত্তি এই স্ট্র্যাটেজি নিয়ে আজকে আগামী তারা হয়তো কাউন্টার অ্যাটাক
মেইন যে একেবারে উইংয়ের প্রতিযোগিতাকে খাই করার চেষ্টা এবং একটা জিনিস খেয়াল করবেন ব্রাজিলের যে ব্যাকগুলো রাইট ব্যাক বা লেফট ব্যাক তারা কিন্তু ওভারল্যাপ করতে পারে এই স্ট্র্যাটেজিটা কিন্তু তারা খুব ভালোভাবে ইউজ করে। তাদের ফরওয়ার্ডরা বা উইঙ্গাররা যখন সামনের দিকে অ্যাটাকিংয়ে যাবে মাঝখান দিয়ে স্পেসটা ডিফেন্ডাররা ওভারল্যাপ করে যদি সেন্টারে যদি বলটা খেলতে পারে তাহলে গোলের কিন্তু অনেক চান্স ক্রিয়েট হবে। এইভাবে কিন্তু ব্রাজিল খেলে এবং এই কৌশলে কিন্তু মরক্কোকে তারা বিপদে ফেলতে পারে এবং এটা কিন্তু আসলে আমরা বলতে পারি যে আপনি যদি দেখেন কাসেমিরো যে কাজটা করে তাদের করেছে ব্রুনো গিমারেজ যে কাজটা করে আজকে কিন্তু তাদের এই জাতীয় দলের হয়ে সেই ভূমিকাটা পালন করতে হবে এক্স্যাক্টলি। এবং এটা যদি আসলে ব্রাজিল করতে পারে আমরা জানি তারা অনেক অভিজ্ঞ, মরক্কো ভালো দল নো ডাউট, তবে ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু ইউরোপিয়ান বলি বা তাদের দেশের লিগেও খেলে এবং তারা বড় ম্যাচ নিয়োগ থেকে এস এম ইকবাল এবং সাজিদ মুস্তাহিদ যোগ দিয়েছিলেন, যদিও তাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে জয়ে বিশ্বকাপ শুরু করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে 4-1 গোলে জিতেছে স্বাগতিকরা। বিশ্বকাপে শুভ সূচনা করায় লস অ্যাঞ্জেলেস জুড়ে ছিল বাঁধ ভাঙা উল্লাস, নেচে গিয়ে উৎসবে মাতেন তারা। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন লস্কর আল মামুন। বিশ্বকাপের প্রথম রাতেই যেন স্বপ্ন দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। 4-1 গোলের বড় ব্যবধানে প্যারাগুয়েকে উড়িয়ে দেওয়ার পর গ্যালারি থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবখানেই একটাই আলোচনা, এবার কি তবে ঘরে উঠবে বিশ্বকাপ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন হাজারো সমর্থক। কেউ উড়িয়েছেন জাতীয় পতাকা, কেউ গলা ফাটিয়ে গিয়েছেন গান, আবার কেউ আবেগে লুকাতে পারেননি চোখের জল। বহুদিন পর বিশ্বকাপের মঞ্চে এমন একটি পারফরম্যান্স স্বাগতিকদের মনে জাগিয়েছে নতুন আশা। খুবই ভালো লাগছে, এটা অত্যন্ত ভালো একটি টিম এবং ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় 16 নম্বরে আছে। তো সবাই এক্সপেক্ট করছিল খুব ভালো খেলবে এবং ভালো খেলেওছে। 4-1 জিতেছে প্যারাগুয়ে, যদিও ভালো টিম। I just witnessed one of the greatest US performances out there. It's coming home today. USA won this match, so I think it's a nice experience here. লাল, সাদা ও নীল রঙে রাঙানো গ্যালারিতেও যুক্তরাষ্ট্রের সমর্থকদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে প্যারাগুয়ের সমর্থকদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম, ফলে মাঠের পরিবেশ ছিল পুরোপুরি স্বাগতিকদেরই পক্ষে। It was a beautiful crowd. Everyone was so friendly and kind. Both sections were really vibrant. It was a really beautiful event. We're gonna make some noise this time. Look at that attack. 4 goals. Let's go. ম্যাচ শেষ হওয়ার পর উৎসব থেমে থাকেনি। স্টেডিয়ামের বাইরে লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাটে ছিল ফুটবল উন্মাদনা। হলিউডের শহর যেন এক রাতের জন্য ফুটবলের নগরীতে পরিণত হয়েছিল। Dream come true. 3-0 at halftime. At halftime. Could you imagine a better start to the World Cup? It was a great match. Before we walked in, I told her, I was like, I need to see 4-1. এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত কঠোর। আকাশে টহল দিচ্ছিল হেলিকপ্টার, গুরুত্বপূর্ণ সড়কে ছিল পুলিশের বিশেষ নজরদারি। পুরো এলাকা জুড়ে ঘোষাওয়ার পুলিশ, টহল গাড়ি এবং অতিরিক্ত নিরাপত্তা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয়, দর্শকদের উন্মাদনা এবং উৎসব মুখর লস অ্যাঞ্জেলেস। ইতিহাসের সর্ববৃহৎ এই বিশ্বকাপের সবশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের অভিষেক ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামটি ছিল যেন ইউএসের সমর্থকদের দখলে। গ্যালারিতে বসে ইউএসএ ধ্বনি দিয়ে তাদের খেলোয়াড়দের সমর্থন জুগিয়েছেন তারা। ইউএসএ সমর্থকদের প্রত্যাশা, আয়োজক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র এবার ভালো ফুটবল খেলে এগিয়ে যাবে সামনের দিকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ এড়াতে আত্মগোপনে অপহরণ নাটক করেও পার পেলেন না শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান। কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীর করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জিসানের 2 সহযোগী।
এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার গল্প। গত 11 জুন রাত 8:30টায় দাউদকান্দি বাজার এলাকা থেকে নিখোঁজ হন শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান। এমন অভিযোগ নিয়ে থানায় জিডি করা হয়। শিবিরের নেতাকে গুম করা হয়েছে এমন অভিযোগ তুলে কুমিল্লায় মিছিল করে তার রাজনৈতিক সতীর্থরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারে মাঠে নামে জেলা পুলিশের একাধিক টিম। পরে লাকসাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে আসে নানা তথ্য। পুলিশ বলছে প্রায় 5 থেকে 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় থেকে বন্ধুত্ব। গত 20 মে দাউদকান্দি এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে জিসান। যারা পুলিশের দাবি এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতের জন্য চাপ সৃষ্টি করেন জিসান। বিয়ে না করলে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় গর্ভপাতের ওষুধও সেবন করানো হয়। জিসান যিনি নিখোঁজ ছিলেন তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এরপর বিয়ের জন্য চাপ দিলে গত 12 জুন সম্মতি দেন জিসান। তবে তার আগের রাতেই আত্মগোপনে যান তিনি। পরে ঘনিষ্ঠজনদের মাধ্যমে দাউদকান্দি থানায় নিখোঁজে জিডি করা হয়। বিয়ে করার তারিখ ছিল কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। এইদিকে ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। জিসান হাসপাতালে ভর্তি থাকলেও মামলার অপর 2 আসামি ঘটনায় জিসানের সম্পৃক্ততার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। এদিকে তরুণীকে ধর্ষণ ও ব্রণ হত্যা চেষ্টার ঘটনায় জিসানের বিচারের দাবিতে মিছিল করেছে দাউদকান্দি উপজেলা ছাত্রদল। জিসানের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবির প্রোপাগান্ডা ছড়িয়ে ছাত্রলীগকে সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে ছাত্রদল। শনিবার রাতে জামাত শিবির নেতাকর্মীদের ধর্ষণ ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের হল দখল করে আবার ছাত্রলীগের মতো রাজনীতি ফিরিয়ে এনেছে শিবির। এ সময় জামাত শিবিরকে বট আইডি থেকে প্রোপাগান্ডা না ছড়ানোর আহ্বান জানান ছাত্রদল নেতারা। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা। আইডি দেখানো সহ শতাধিক মানুষ ক্রিকেটার নাইম হাসানের পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্থা করে পুলিশ। মারধর ও হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। অভিযুক্ত এসআই কনস্টেবলকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা সিএমপি কমিশনারের। এ ঘটনায় নাইমের পরিবারের করা মামলায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, কিন্তু লোকাল বয়কে নিজ শহরে পড়তে হলো চরম হেনস্থার মুখে। স্পিনার নাইম হাসানের দাবি, শুক্রবার রাত 12টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকশা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়, আঘাত করা হয় নির্মমভাবে। থানায় নেওয়ার পরও পড়তে 3 জির ভিতর তুলতে চাইছে, তাই জন্য আমি অনেক ভয় পেয়ে গেছিলাম পুলিশটা। তো ওই জায়গায় ওই ভাইয়াদের যারা ছিল তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, কারণ আমার জন্য ওরা রাত্রে 1টা বাজে, আসলে মানুষ থাকা খুবই চান্স কম, কিন্তু ওখানে ছিল। ওরা আবার ওই লালখান বাজার থেকে কুলসি থানায় গেছে। এ ঘটনায় 3 জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেছে নাইমের পরিবার। নাইমের পাশে থাকার আশ্বাস ক্রিকেটারদের সংগঠন কোয়াবেরও। পুলিশ বলতে যাচ্ছে একটা ইনফরমেশন ওনার কাছে আছে, ও বলছে সমস্যা নাই, আপনি আমার চেক করেন। পুলিশে ওনার ওই গলা চিপে ধরছে, গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পার্সন ওর গায়ে হাত দিছে। ও নাইম বলছে যে আমি পাসপোর্ট দেখাচ্ছি, বিসিবি কার্ড দেখাচ্ছি, ও আমার গাড়ি ধরে গাড়িতে ট্যাক্সিতে উঠাইতে চাইছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া খুবই দরকার। ঘটনার পর নাইম ও পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক বরখাস্ত, গ্রেফতার করা হয়েছে একজনকে, গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায়
পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, যে তাকে নিজেকেই বহন করতে হবে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেক ক্রিকেটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সীমান্তে আবারও পুশিনের চেষ্টা। এবার চাঁপাইনবাবগঞ্জে 15 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় ঢুকতে না পেরে শূন্য রেখায় অবস্থান করছে 12 জন। বিজিবির বাধায় বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে পুশিন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা, তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে বারবারই ব্যর্থ বিএসএফের এই বেআইনি চেষ্টা। শুক্রবার রাতেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে নদীপথে নৌকা করে 15 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক রুখে দেয় বিজিবি। তাদের সঙ্গে গ্রামবাসীও অনড় অবস্থানে থাকে। জোরালো প্রতিবাদের মুখে সীমান্ত সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের ভেতরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। অন্যদিকে 36 ঘণ্টা ধরে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন পুশিনের চেষ্টায় রাখা 12 নারী পুরুষ। পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে আসেনি বিএসএফ বিজিবি। ওরা ইন্ডিয়া থেকে আসার সময় কুষ্টিয়া বর্ডারে ধরা পড়ছে। আমরা এখানে সারা রাত ধরে ডিউটি দিয়েছিলাম এবং বিডিআর ভাই আমাদের সবাই মিলে পাহারা চলছে। সব সময় আমরা আসি থাকবো, এটা জানে ওরা পুশিং না করতে পারে, এই ব্যবস্থা আমরা করেছি। এর আগে শুক্রবার ভোরে প্রাকপুর সীমান্ত দিয়ে এই 12 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম এবং মেয়ে রাবেয়া খাতুন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। লাইসেন্স বাতিলের পর বন্ধ রয়েছে আদ্দিনের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন প্রায় 200 রোগী। আইসিইউ সহ বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 রোগী। এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে কাল আপিল করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায় এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 200 রোগী, আর চিকিৎসাধীন আছেন প্রায় 250 জন। অর্ধশতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। আমরা এখানে অল্প টাকার মাধ্যমে যেই চিকিৎসা সেবাটা পাচ্ছি, এটা অন্য কোনো জায়গায় পাবো না। হাসপাতাল বন্ধ, এখন কি করবো সেটা তো বুঝতেছে না। অন্য হাসপাতালে হয়তো যাইতে হবে, গিয়া পরীক্ষা রিপোর্ট দেখায় আবার নতুন করে পরীক্ষা করে রোগী তো সুস্থ করতে হবে নাকি। আমি এনআইসিউতে যে ট্রিটমেন্টটা এখন পাচ্ছি, বাচ্চা যে ক্রিটিক্যাল যে সাপোর্টটা পাচ্ছে, আমি আরেকটা হসপিটালে যদি আমি এখন নিয়েও যাই, এই যে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড, এই সময়টার মধ্যে আমি এই সাপোর্টটা পাবো না। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত 27 মে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অপরাধ ঢাকতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষ। এতে কোনো কাজ হয়নি, লাইসেন্স বাতিলই করা হয়েছে। শনিবার দুপুরে নরসিংদীর বনোহরদীতে এক অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। এই একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলি ঠিক হয়ে যাবে। আসামে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ গেছে 5 সদস্যের। স্থানীয় সময় শনিবার রাজ্যটির জোড়হাটে অবস্থিত বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। বিধ্বস্তের কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। আন্তনভ AN-32 একটি শক্তিশালী টুইন ইঞ্জিন বিশিষ্ট সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর প্রধান চালিকা শক্তি হিসেবে পরিচিত। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন একটি চুক্তির পথে অগ্রসর হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিরতি বাড়ানো ও সংঘাত কমানোর লক্ষ্যে আলোচনায় অগ্রগতি হলেও বড় ধরনের জটিলতা এখনও রয়ে গেছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন। বিশ্লেষকদের মতে এই চুক্তি সহজ হবে না, বরং সামনে আরও কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি অন্তর্বর্তী চুক্তিকে ঘিরে নতুন করে কূটনৈতিক আশাবাদ তৈরি হলেও এখনও পূর্ণাঙ্গ শান্তি চুক্তির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। দুই পক্ষই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং ধাপে ধাপে সংঘাত কমানোর কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভিন্ন ব্যাখ্যা এই আলোচনাকে জটিল করে তুলছে। সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। যুক্তরাষ্ট্র চায় ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার চেষ্টা পুরোপুরি বন্ধ করুক, একই সঙ্গে তারা কঠোর যাচাই ব্যবস্থার অধীনে আসুক। তবে কর্মসূচি কতটা বন্ধ হবে আর কতটা বেসামরিক থাকবে এই সীমারেখা নিয়ে বিরোধ রয়েই গেছে। তদারকি ও যাচাই ব্যবস্থার কার্যকারিতা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে ইরানের হিমায়িত সম্পদ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তেহরান বড় অঙ্কের সম্পদ মুক্ত করার দাবি তুলছে, যা রাজনৈতিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকে। কারণ হিসেবে অতীতে ইরানকে অর্থ ছাড় দেয়া নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনার বিষয়টি সামনে এসেছে, যে কারণে এখন কোনো ধরনের ছাড় দেয়া হলে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক ও চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাব নিয়েও রয়েছে উত্তেজনা। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হয়। পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার বিষয়টিও আলোচনায় থাকলেও এর বাস্তব প্রয়োগ নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে চুক্তির প্রতিটি ধাপেই রয়েছে আস্থা যাচাই, পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত জটিলতার প্রশ্ন। এ কারণে সম্ভাব্য এই সমঝোতা যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে সেটি সবচেয়ে কঠিন ও সংবেদনশীল ধাপ হতে পারে বলে মনে করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের জন্য নিয়ম আরও কঠোর হলো। অনিয়মিত অভিবাসন ঠেকাতে দীর্ঘদিনের বিতর্কিত নতুন আশ্রয় ও অভিবাসন নীতিমালা 12 জুন থেকে কার্যকর হয়েছে পুরো ইউরোপ জুড়ে। সীমান্তবর্তী দেশেই আশ্রয় আবেদন নিষ্পত্তি, দ্রুত সিদ্ধান্ত এবং প্রত্যাখ্যান আবেদনকারীদের দ্রুত ফেরত পাঠানোর বিধান থাকায় ইউরোপে প্রবেশের পথ আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন হয়ে উঠছে। জার্মানি থেকে সে খবর জানাচ্ছেন বিটু পড়ুয়া। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিসে পৌঁছানো, এরপর সুযোগ বুঝে জার্মানি, ফ্রান্স কিংবা ইউরোপের অন্য দেশে চলে যাওয়ার যে পথ এতদিন বহু আশ্রয় প্রত্যাশী ব্যবহার করতেন, নতুন আইনের কারণে সে সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। 12 জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতিমালা কার্যকর হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো আশ্রয় প্রার্থী প্রথম যে ইইউ দেশে প্রবেশ করবেন, মূলত সে দেশেই তার আবেদন নিবন্ধন ও প্রাথমিক নিষ্পত্তি করা হবে। নতুন ব্যবস্থায় আশ্রয় প্রার্থীদের সীমান্ত বা বিমানবন্দরের নিকটবর্তী বিশেষ কেন্দ্রগুলোতে রাখা হবে। সেখানে পরিচয় যাচাই, নিরাপত্তা পরীক্ষা এবং আশ্রয় আবেদন মূল্যায়নের কাজ সম্পন্ন হবে। সর্বোচ্চ 12 সপ্তাহের মধ্যে আবেদন নিষ্পত্তি এবং প্রত্যাখ্যাত হলে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে নতুন আইনে। জার্মান সরকার সীমান্তে অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছে। বিশেষ করে এখন যারা আশ্রয় প্রত্যাশী আছে তাদেরকে সীমান্ত থেকেই ফেরত পাঠানো হচ্ছে। যারা দালালের মাধ্যমে অবৈধ উপায়ে জার্মান আসতে চাচ্ছেন, এই মুহূর্তে তাদের জন্য জার্মান না আসাটাই উত্তম। নতুন নীতিমালার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো আশ্রয় প্রার্থী যদি প্রথম প্রবেশ করা দেশে আঙ্গুলের ছাপ ও ব্যক্তিগত তথ্য নিবন্ধনের পর অন্য কোনো ইইউ দেশে গিয়ে আশ্রয়ের চেষ্টা করেন, তাহলে তাকে ফেরত পাঠানো হবে প্রথম নিবন্ধিত দেশেই। ফলে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে নতুন করে আশ্রয়ের সুযোগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বা বন জঙ্গল পেরিয়ে নয়, বৈধ উপায়ে ইউরোপে আসার পরামর্শ দিচ্ছেন প্রবাসীরা। আমি আমার বাংলাদেশে যে ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো, আপনারা জার্মান প্রয়োজনীয় যে স্কিলগুলো দরকার ওগুলো গেদার করে জার্মানিতে আসার চেষ্টা করুন এবং বৈধভাবে আসুন। জার্মানির শরণার্থী বিষয়ক সংস্থা BAMF এর কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বা জাহাজে করে জার্মানিতে প্রবেশের পর কেউ আশ্রয়ের আবেদন করলে তাকে বার্লিন, ব্রান্ডেনবুর্গ, মিউনিখ কিংবা ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের বিশেষ আশ্রয় কেন্দ্রে রাখা হবে। সেখানেই সম্পূর্ণ হবে আবেদনকারীর প্রাথমিক যাচাই ও আশ্রয় প্রক্রিয়া। এদিকে জার্মানিতে আশ্রয় প্রার্থীর সংখ্যাও কমতে শুরু করেছে। চলতি বছর সিরীয়, আফগান ও ইউক্রেনীয় শরণার্থীদের নতুন আবেদন আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে।
প্রায় প্রতিদিনই জার্মানির বিভিন্ন সীমান্ত থেকে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের ফেরত পাঠাচ্ছে জার্মান আইনশৃঙ্খলা বাহিনী। তবে মানবিক দিক বিবেচনা করে অবশ্যই গর্ভবতী কিংবা শারীরিকভাবে অক্ষম অথবা কঠিন রোগে আক্রান্ত কিংবা 18 বছরের নিচে এমন কাউকেই যেন ফেরত পাঠানো না হয়, এমন প্রত্যাশা মানবাধিকার সংস্থাগুলোর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতি চালু হওয়ার পর ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এই আইনের ফলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের শনাক্ত, আটক ও প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ হবে। অনেকেই অবৈধ পথে ইউরোপে আসার ঝুঁকি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। অবশেষে কার্যকর হলো ইউরোপীয় ইউনিয়নের মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট। অনিয়মিত অভিবাসন ঠেকাতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত এই নীতির আওতায় ইউরোপের বাইরে থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের বাধ্যতামূলক নিবন্ধন, পরিচয় যাচাই ও নিরাপত্তা স্ক্যানিং করা হবে। আরও কঠোর করা হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়াও। ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পৌঁছানোর প্রধান প্রবেশপথ ইতালি। দেশটি এতদিন মানবিক কারণে বহু অভিবাসীকে আশ্রয় দিলেও নতুন নীতির পর সেই সুযোগ সীমিত হবার শঙ্কা দেখা দিয়েছে। লিবর্নোর মেয়র লুকা সালভেত্তি বলেন, সমুদ্রপথে আসা অনেককেই তারা আশ্রয় দিয়েছেন, তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। অভিবাসন প্রত্যাশীদের জন্য লিবর্নো সবসময় উন্মুক্ত ছিল। আমরা বহু মানুষকে আশ্রয় দিয়েছি, কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ সীমিত হয়ে আসতে পারে। ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশে এখন আরো বেশি ঝুঁকিপূর্ণ। বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। স্পেশাল কেস ছাড়া আর বাকি সবাইকে ডাইরেক্ট তার টেরিটোরিয়াল কান্ট্রি, মানে তার নিজ কান্ট্রিতে পাঠিয়ে দিবে। আপনারা যখনই আসবেন, আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন, যাতে বাইপথে আর আসা না লাগে। আপনারা কেউ অবৈধভাবে আসবেন না, সেটা ভূমধ্যসাগর হোক, সেটা বাইপথে হোক। ইউরোপীয় ইউনিয়নের নীতিতে বলা হয়েছে, কোনো সদস্য রাষ্ট্রের বহিষ্কারের সিদ্ধান্ত অন্য দেশগুলো মানবে। পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে তৃতীয় দেশে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালের 12 জুন পর্যন্ত শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন 3,899 বাংলাদেশি। নতুন আইনে মেলোনি সরকার কড়াকড়ি আরোপ করছে এবং অবৈধভাবে যারাই আসবে তাদেরকে গ্রেপ্তার অথবা স্বদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির লিবর্নোর ভূমধ্যসাগরের তীর থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আগামীতে এনসিপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন, দেশের উন্নয়ন, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরে প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতে চায় তার দল। এই লক্ষ্যেই বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। পরে স্থানীয় প্রবাসীদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এই নেতা। একই সঙ্গে দেশের সংস্কার ও উন্নয়নে বিশ্বজুড়ে প্রবাসীদের সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোররাতে বিশ্বকাপের হেক্সামিশনে নামছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে খেলবেন না নেইমার। উন্মাদনা বাংলাদেশেও। সেলেসাওদের জয় কামনায় পূজা, বর্ণাঢ্য র্যালি। বিভ্রান্তি তৈরি করে দেশ অশান্ত করার চেষ্টায় স্বার্থান্বেষী মহল। গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। সবার জন্য বাংলাদেশ নির্মাণের ঘোষণা। এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে 11 দলের অভিযোগ, প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি। এই ছিল প্রবাসের সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গে থাকুন সময়ের।